বাংলাদেশের যে এইটা প্রাকৃতিক যে অবস্থানের একটা ছবি ছিল, সেইটা দেখে বুঝিয়েছেন যে এইটুকুনি হচ্ছে, এই হচ্ছে আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য এইটাকে স্বাধীন করা, এবং আমরা আপনাদের কাছ থেকে যেটা প্রত্যাশা করি সেটা হচ্ছে সাহায্য, এবং এই সাহায্যের জন্য আমরা পরে ঋণ হিসেবেও যদি বিবেচনা করা যাবে সেটা আমরা পরে পরিশোধ করব। এইটা গেল ভারতীয় জাতীয়তাবাদের দিকটা। পাকিস্তানি জাতীয়তাবাদটা খুব নির্বোধের কাণ্ড। পাকিস্তানিরা যেটা করেছে সেটা তো গণহত্যা, এবং সেই গণহত্যা করতে গিয়ে তাদের মধ্যে যারা কিছুটা বুদ্ধিমান ছিল তারা এটা বুঝেছে যে এইখান থেকে বেরিয়ে যাওয়া কঠিন হবে। জিততে তো পারবেই না, পরাজয় অবধারিত, কিন্তু বেরিয়ে যাওয়ার পথটা নেই, এবং বেরিয়ে যাওয়ার একমাত্র পথ হচ্ছে ভারতের সঙ্গে পাকিস্তানের একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়া। সেই যুদ্ধে পাকিস্তান পরাজিত হবে, যুদ্ধবন্দী হিসেবে তারা চলে যাবে ভারতের কাছে, এবং তারপরে জেনেভা কনভেনশনের শর্ত অনুযায়ী তারা পাকিস্তানে ফেরত যেতে পারবে। তাদের ভয় ছিল, খুবই ভয় ছিল যে তাদেরকে যদি এই মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে হয় তাহলে তাদের বিপদ হবে। মুক্তিবাহিনী তো সেই অত্যন্ত ক্ষিপ্ত হয়ে আছে, তারা শাস্তি দেবে, তারা যেতে দেবে না। কাজেই তাদের আগ্রহটা ছিল যে যুদ্ধ বাঁধিয়ে এটাকে ভারত পাকিস্তানের একটা যুদ্ধ, সেই যুদ্ধে পাকিস্তান পরাজিত হলো, পরাজিত হয়ে ভারতের কাছে আত্মসমর্পণ করলো, এই রকমভাবে দেখানো। ভারতও সেটা পছন্দ করেছে, এবং সেই পছন্দ করেছে যে সেটা আমরা দেখি এই ক্ষেত্রে যে যখন এই আত্মসমর্পণের ঘটনা ঘটল সেই সময়ে যৌথ বাহিনীর কাছেই আত্মসমর্পণ করছে, দলিলে সেই রকমই লেখা আছে। কিন্তু সেখানে যে মুক্তিবাহিনীর যে প্রধান এম.এ ওসমানী, তার কোনো উপস্থিতি নেই। উল্টো তিনি সিলেট যাচ্ছিলেন, সেই সিলেটে তার হেলিকপ্টারের ওপর গুলি করা হয়েছিল। কাজেই তারাও চাচ্ছিলেন, এই ভারতও চাচ্ছিল যে এইটা তাদেরই জয় এবং পাকিস্তানের পরাজয় এই হিসেবে দেখতে। তো এই জাতীয়তাবাদী যে ঘটনাগুলো সেইগুলো ঘটছিল এর মধ্যেই। তো এখন আমরা এই যে যুদ্ধ হলো আমাদের, এই যুদ্ধ আমাদের জন্য অত্যন্ত গৌরবের, এবং হয়তো আমরা বলতে পারি যে এটা এই সবচেয়ে গৌরবের ঘটনা আমাদের ইতিহাসে। কিন্তু আবার এটা অত্যন্ত দুঃখেরও ঘটনা, মর্মস্পর্শী ঘটনা। যেভাবে আমাদের মানুষ প্রাণ দিয়েছেন, 30 লক্ষ প্রাণ দিয়েছেন, 3 লক্ষ সংগ্রামহানি ঘটেছে, সেইটা দুঃখজনক। এবং এই দুঃখজনকের ব্যাপারটাও আমাদেরকে স্মরণ করতে হবে। আমরা যেটা যে এখন একটা যে প্রশ্নটা আমি এখানে উঠবে, যে একটা যে জাতীয়তাবাদের কথা আমরা বলছি, একটা জাতি কিভাবে গঠিত হয়, জাতির উপাদানগুলো কি জাতি গঠনের? প্রধান উপাদান হচ্ছে ভাষা। এইটা যেমন ধরা যে মাওলানা ভাসানীর কথাটা আমরা উল্লেখ করতে পারি। 1954 সালে মাওলানা ভাসানী লন্ডনে প্রায় নির্বাসনে ছিলেন। তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল 1954 সালে যে আপনার পরিচয়টা কী? মাওলানা বললেন যে আমি জাতিতে বাঙালি, ধর্মে মুসলমান, এবং আমার সংস্কৃতি বাংলা সংস্কৃতি। তো এই যে বলে দিলেন আমি প্রথমে বাঙালি, তারপরে মুসলমান, এবং আমার সংস্কৃতির কথাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং মৌলানা সেই গুরুত্বটা বুঝেছেন এবং সেটা বলেছেন তখনই। তো এই যে তিনি বললেন যে আমি প্রথমে বাঙালি, এইটাই কিন্তু জাতীয়তাবাদের প্রধান উপাদান। এবং রবীন্দ্রনাথের কাছে আমরা বারবার যাই, রবীন্দ্রনাথও এই কথা বলেছেন যে আমরা বাঙালি এজন্য যে আমরা বাংলা ভাষা ব্যবহার করি, সেজন্য ওই পরিচয়টাই বড়, এবং এই পরিচয়টাই প্রধান উপাদান
হয়ে দেখা দেয় জাতীয়তাবাদী। এখন এই যুদ্ধটা সশস্ত্র ছিল আমাদের দিক থেকে। সশস্ত্র যুদ্ধ 1857 সালে হয়েছে, সিপাহীদের সেই অভ্যুত্থান। কিন্তু তখন এই জাতির ধারণাটা আসেনি তখনও। ভারত উপমহাদেশ আসলে বহু জাতির দেশ, এক জাতির দেশ নয়। এখানে বহু সম্প্রদায় আছে, বর্ণ আছে এবং বহু জাতি আছে। কিন্তু এই শাসক ইংরেজ যেটা চেষ্টা করেছিল সেটা হচ্ছে যে এই যে ভাগ করো এবং শাসন করো, সেইটাতে হিন্দু মুসলমান এই দুটো সম্প্রদায়কে তারা উৎসাহিত করেছিল দুটো জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে। সেই সম্প্রদায়কে তারা জাতি করতে চাইল এবং শুরু থেকেই ইংরেজরা ওই পদ্ধতিটা নিয়েছে। 1857 পরে তারা আরও বেশি প্রবলভাবে নিয়েছে। আমরা দেখব যে শুরু থেকে আমাদের স্মরণ আছে সকলেরই, আপনাদের আমরা সবাই জানি যে তারা এই যে ভারতের ইতিহাস লেখার সময়ে যে সময়কাল বিভাজন করল, সেইখানে হিন্দু যুগ, মুসলমান যুগ, কিন্তু তাদের যুগটাকে খ্রিস্টান যুগ বলেনি, তাদের যুগটা হচ্ছে ব্রিটিশ যুগ। তো ওই যে হিন্দু যুগ, মুসলমান যুগ, ওইটা হচ্ছে সাম্প্রদায়িকতাকে অনুপ্রবিষ্ট করার অভিসন্ধি। এই কাজটা তারা ইচ্ছাচ্ছায় করেছে। এখানে সাম্প্রদায়িকতা কিন্তু ব্রিটিশ আসার আগে ছিল না। হিন্দু মুসলমান অন্য সম্প্রদায়ের সকলে মিলেমিশে থেকেছে। সাম্প্রদায়িকতা তাদেরই সৃষ্টি এবং তারা এটাকে ওই প্রথমে ইতিহাস চর্চা, তারপরে যখন আদমশুমারি হলো, সেই আদমশুমারিতেও তারা হিন্দু মুসলমানকে আলাদা করে দেখালো। তারপরে তারা সীমিত সংখ্যক যে ভোটাধিকার দিয়েছে মানুষকে, সেই ভোটাধিকারও পৃথক নির্বাচন, হিন্দু মুসলমান পৃথক নির্বাচনের ব্যবস্থা করল। তা এবং 1857 পরে তাদের এই উপলব্ধি এলো যে এই যে ঘটনাটা ঘটেছে, এইখানে মধ্যবিত্ত অংশ নেয়নি। মধ্যবিত্ত যদি ভবিষ্যতে অংশ নেয় তাহলে এটা একটা বিপ্লব ঘটবে, একটা ফরাসি বিপ্লবের মতন বিপ্লব ঘটে যাবে এখানে। সেই কারণে তারা ভারতীয় জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠনে উৎসাহ দিল। পরবর্তীতে 1906 সালে আবার তারা মুসলিম লীগ, সর্বভারতীয় মুসলিম লীগ গঠনে উৎসাহিত দিচ্ছে এবং দুই সংগঠনকে, দুই রাজনৈতিক দলকে পরস্পর বিরোধী অবস্থানে দাঁড় করিয়ে দিচ্ছে, মধ্যবিত্তকে উৎসাহিত করছে এই বিরোধী অংশ নিতে। সেই কাজটা করছিল এবং তারই পরিণতিতে 1947 সালে সে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল। আমাদের ইতিহাসে পলাশির যুদ্ধের পরে দ্বিতীয় দুর্ঘটনা হচ্ছে 1947-এর দেশভাগ। সেটা যে কত বড় ক্ষতি হয়েছে, কেমন অপূরণীয় ক্ষতি হয়েছে, তার হিসাব আমরা এখনো করতে পারবো না। সেটা শুধু প্রাকৃতিকভাবে, সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজনৈতিকভাবে। সেটা হচ্ছে এই যে বামপন্থী আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন, সেইটার একটা ভাগ হয়ে গেল এবং সেটার ইতিহাসটা আরেকটা ইতিহাস, সেখানে আমি আর আলোচনা, আপনারা জানেন সেটা। তো ওই যে 47-এর দেশভাগ, সেই দেশভাগটা আমাদের জন্য একটা ট্র্যাজেডি। এখন যখন পাকিস্তান আন্দোলন হচ্ছে, তখন বাঙালি মুসলমান যে পাকিস্তান আন্দোলনের সমর্থন করছে তার কারণ কি? তার কারণ এটা নয় যে তারা একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছে। তার কারণ হচ্ছে যে তারা যে জমিদার, মহাজন এবং ব্রিটিশের শাসন, এই তিন শাসনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। সেখান থেকে মুক্তির আশা তারা পেয়েছিল, তারা আশা করেছিল যে পাকিস্তান তাদেরকে মুক্ত করবে, কিন্তু পাকিস্তান তো সেই মুক্তি দিল না। এখন জিন্নাহ সাহেবের ভূমিকাটা খুব কৌতূহলপূর্ণ। জিন্নাহ তো এই প্রথমে যেটা করলেন, যে অন্যায় কাজটা করলেন, সেটা হলো যে লাহোর প্রস্তাবে তিনি সেটার উদ্যোক্তা ছিলেন। সেই প্রস্তাবে যে দুটো পাকিস্তান এর কথা বলা হয়েছিল, সেইটাকে তিনি এক পাকিস্তানে করে আনলেন, এক কেন্দ্রিক রাষ্ট্র এবং আমলাতান্ত্রিক পুঁজিবাদী রাষ্ট্রই থাকবে, এইটাই তার ছিল লক্ষ্য। তিনি গভর্নর জেনারেল হলেন।
তিনি এবং তিনি একটা গণপরিষদের প্রথম যেটা বৈঠক হলো, সেখানে 11ই আগস্ট, সেখানে তিনি সভাপতির ভাষণে বললেন যে এখন থেকে আমরা আর কেউ ওই যে পাঞ্জাবি, বাঙালি, সিন্ধি নই, আমরা সকলে এক জাতি, পাকিস্তানি জাতি। এই যে জিন্নাহ অত্যন্ত বুদ্ধিমান মানুষ ছিলেন, সেটা কোনো সন্দেহ নেই, এবং তিনি বুঝেছেন যে এই রাষ্ট্র একটা অস্বাভাবিক রাষ্ট্র। এই রাষ্ট্রের মধ্যে যে 1200 মাইলের যে ব্যবধান, সেটা শুধু সত্য নয়, এখানে অনেক একাধিক জাতি আছে, কমপক্ষে 5টা জাতি আছে, এবং এই জাতিগুলোকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করা এবং তাদের যে সাংস্কৃতিক পার্থক্য, সেটাও মস্ত বড় পার্থক্য, সেইটা সম্ভব নয়। সেজন্যে তিনি একটা পাকিস্তানি জাতি তৈরি করার চেষ্টা করলেন, এবং যে ঘোষণা তিনি 1948 সালে এই আমাদের রেসকোর্স ময়দানে দিলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুই হবে, একমাত্র রাষ্ট্রভাষা, তার পেছনে তার আকাঙ্ক্ষাটা ছিল যে এই যে জাতীয় জাতি তৈরি করবেন, পাকিস্তানি জাতি, সেই জাতির ভাষা হবে উর্দু। এবং ওইটা তিনি বলেন নাই পরিষ্কার করে, কিন্তু ওইটাই ভাষা যে জাতির গঠনের প্রধান উপাদান, সেইটা জিন্নাহ সাহেবও বুঝেছেন, এবং সেটা কিন্তু পরবর্তী শাসকরা বলছে, যেমন আইয়ুব খানও ওইটা বুঝেছে। আইয়ুব খানের এবং জিন্নাহর মধ্যে পার্থক্য তো আছেই, কিন্তু আইয়ুব খানও পাকিস্তানি একটা জাতি তৈরি করতে চেষ্টা করেছেন, এবং সেইটাই ভাষার মাধ্যমে দিয়ে। সেজন্য তিনি বারবার এইটার কথা, তখন তো উর্দু এবং বাংলা দুটো রাষ্ট্রভাষা হবে এইটা স্বীকৃতি পেয়েছে, কাজে সেই ভাষা উর্দুকে চাপানো যাবে না। কিন্তু তিনি হামিদুর রহমানের মাধ্যমে, বিচারপতি হামিদুর রহমান তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তাকে দিয়ে লাহোরে একটা বক্তৃতা দেওয়াচ্ছেন, যে সেখানে তিনি বিচারপতি বলছেন হামিদুর রহমান যে একটা বর্ণমালাতে এই দুই ভাষায় চর্চা হবে, এবং সে বর্ণমালাটা হবে আরবি। তাহলে আরবি যদি বর্ণমালা হয়, এবং তাহলে এবং এই বর্ণমালা বাংলার জন্য ব্যবহৃত হয়, ওদিকে উর্দুর জন্য ব্যবহৃত হয়, তাহলে একটা জাতি তৈরি হয়ে যাবে। সেটা তো তৈরি হয়নি। পাকিস্তান জাতি গঠনের প্রক্রিয়ার মধ্যেই ভেঙে গেছে, রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যেই ভেঙে গেছে। সেইটা 71 সালে ভাঙলো, সেইটা আমরা দেখলাম। তো এখন যেটা আমরা এইটা দেখছি যে এইখানে বাঙালি জাতীয়তাবাদের যে যাত্রা সেটা শুরু থেকেই ঘটল, এবং রাষ্ট্রভাষা প্রশ্নেই ঘটল। বর্ণ রাষ্ট্রভাষা আন্দোলন এইটা পরিষ্কার করে দিল যে বাঙালিরা স্বতন্ত্র জাতি, এবং বাঙালিরা যদি উর্দুকে রাষ্ট্রভাষা মেনে নেয়, তাহলে পাকিস্তানে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক পরিণত হবে চিরকালের জন্য। কাজে ওই আন্দোলনটা গড়ে উঠল, এবং এই জাতীয়তাবাদী আন্দোলনটা গড়ে উঠল, এবং এই আন্দোলনে যারা প্রধান ভূমিকা পালন করলেন তারা হচ্ছেন মৌলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমান। এখন দুজনের মধ্যে দৃষ্টিভঙ্গির আমূল পার্থক্য। তারা দুজনেই একসাথে আছেন। মৌলানা সভাপতি, শেখ মুজিব মৌলানার কারণেই সাধারণ সম্পাদক হয়েছেন, এবং জেলে 1950 সালে জেলে যখন তারা আছেন ভাসানী এবং শেখ মুজিব, তখন সেই জেলে, ঢাকা জেলে, সেখানে আমাদের হাজি মোহাম্মদ দানেশ কমিউনিস্ট নেতা, তিনিও ছিলেন। এবং হাজি দানেশ তার আত্মজীবনী রচনাতে লিখেছেন যে তিনি শুনেছেন যে ওই দুইজন গুরু শিষ্য মাওলানা এবং শেখ মুজিব, তারা কী করে বাংলাকে দেশকে স্বাধীন করা যায়, প্রয়োজনে সশস্ত্র পথে কীভাবে স্বাধীন করা যায়, সে নিয়ে তারা আলোচনা করছেন। কিন্তু সে তো মাওলানার সাথে তো শেখ মুজিব একসাথে থাকবেন না, এটা তো অবধারিত। এবং এইখানে তার অসমাপ্ত আত্মজীবনীতে শেখ মুজিব অনেক কথা বলে দিয়েছেন, অনেক রকম জিনিস এখানে পাওয়া যাবে। তার স্মৃতিশক্তি অসাধারণ ছিল দেখা যাচ্ছে। এবং তিনি বলছেন যে জেলের যে ডাক্তার, চিকিৎসক, তিনি একদিন শেখ মুজিবকে জিজ্ঞেস করছেন যে আপনি এত জেল খাটছেন, কী জন্যে খাটছেন?
মুজিব বলছে যে আমি যেটা চাই সেটা হচ্ছে ক্ষমতা দখল, একেবারে স্পষ্ট কথা। তো আমি ক্ষমতা দখলের জন্য জেল খাটছি। তো ওই জেলখানার যে ডাক্তার চিকিৎসক তিনি একটু বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে আছেন এবং বলছেন যে এই রকম কথা তো কেউ আগে বলেনি। প্রত্যেকে বলেছে যে আমি জাতির খেদমত করতে চাই, আমি জনগণের উন্নতি চাই, আমি অত্যাচার সহ্য করতে পারিনি বলেই জেলে এসেছি। আপনি তো একেবারে স্পষ্ট কথাটা বললেন, তো আপনি ক্ষমতা পেয়ে কী করবেন? মুজিব বলছেন পারলে জনগণের উপকার করব, পারলে। যে এটি হচ্ছে এই জাতীয়তাবাদী, যে পুঁজিবাদী জাতীয়তাবাদী আমরা বলি, সেই জাতীয়তাবাদীর স্পষ্ট বক্তব্য যে ক্ষমতায় যাব, ক্ষমতায় গেলে পারলে মানুষের উপকার করব, এবং যদি ক্ষমতায় না যাই তাহলে তো মানুষের উপকার করতে পারবো না। তো উপকার করার জন্যই আমাকে ক্ষমতায় যেতে হবে। আমরা এটা জানি যে ক্ষমতাই হচ্ছে রাজনীতির কেন্দ্র, রাজনীতির ক্ষমতার জন্যই। মৌলানাও ক্ষমতা চাইতেন, কিন্তু মৌলানার ক্ষমতা চাওয়া আর শেখ মুজিবের ক্ষমতা চাওয়া একেবারেই আলাদা, আকাশ পাতাল পার্থক্য। মৌলানা ক্ষমতা চাচ্ছেন নিজের জন্য না, তিনি এই কথা কখনো বলবেন না যে আমি জেল খাটছি ক্ষমতায় যাওয়ার জন্য। তিনি বলবেন আমি জেল খাটছি এই দেশ মানুষের মুক্তির জন্য, এবং আমি ক্ষমতা অবশ্যই চাইব, কিন্তু সেই ক্ষমতা জনগণের কাছে চলে যাবে, বিকেন্দ্রীকরণ ঘটবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তো এই পার্থক্যটা ছিল, এবং এই পার্থক্যটা এই দুজনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ প্রাথমিক পার্থক্য। এবং আমরা এই যে জানি যে এই যে জাতীয়তাবাদ, যে জাতীয়তাবাদ এই ধরনের কথা বলে যে ক্ষমতা আমরা নিয়ে নেব, আমরা এবং তোমরা দের মধ্যে পার্থক্য করে, তার তো মানে ঐতিহাসিক এবং ভয়ঙ্কর নিদর্শন আমরা হিটলারের জাতীয়তাবাদে দেখেছি, আমরা দেখেছি মুসোলিনির যে জাতীয়তাবাদ সেইখানে। এবং সেই সময়ে এই যে দুজন মানুষ, এই যে দুজন ভয়ঙ্কর লোক হিটলার এবং মুসোলিনি, এরা দুজনই কিন্তু সোশ্যালিস্ট হিসেবে তরুণ বয়সে কাজ করেছেন। হিটলার তার পার্টির নাম দিয়েছেন ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি। ওয়ার্কার্স কথাও নিয়ে এসছেন, সোশ্যালিস্টও নিয়ে এসছেন, কিন্তু ন্যাশনালিস্ট আবার প্রথম বলছেন। এবং মুসোলিনি যে দৈনিক পত্রিকাটার সম্পাদনা করতেন একটা, সেটা সমাজতান্ত্রিক দৈনিক। তো তারা কেন এই সমাজতন্ত্রের দিকে ঝুঁকেছিলেন তার কারণ আছে, যে তখন ইউরোপে সমাজতন্ত্রের পক্ষে আওয়াজ উঠেছে। 1848 সালে ইউরোপের অনেক জায়গায়, বিশেষ করে ফ্রান্সে এবং জার্মানিতে, এই সমাজতন্ত্রীরা বিপ্লবী পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। আমরা জানি যে 1871-এ প্যারি কমিউনে 70 দিন কমিউনিস্ট পার্টি ওই মিউনিসিপ্যালিটির যে সমস্ত শাসন ক্ষমতায় নিয়ে রেখেছিল। তো এই যে সমাজতান্ত্রিক একটা আবহাওয়া তৈরি হয়েছে, এই দুই তরুণ তারা তরুণ, তারা এইটাকে মেনে নিয়েছে, কিন্তু তারা বুঝে ফেলেছে, বুদ্ধিমান মানুষ বুঝে ফেলেছে যে ক্ষমতা আমার কাছে আনতে হবে। ক্ষমতা যদি জনতার কাছে চলে যায় তাহলে আমার কী লাভ? কাজেই তারা ক্ষমতাকে দখল করার জন্য এই যে জাতীয়তাবাদীর কথা আওয়াজ তুলেছে, কিন্তু তাদের ভেতরের অভিসন্ধি ছিল যে ক্ষমতা তাদের কাছে থাকবে, এবং ক্ষমতা নিয়েই তারা সেই জন্যই তারা সোশ্যালিস্ট সেজেছেন। এবং যেটা দরকার, এই যে তারা জাতীয়তাবাদ, একটা পুঁজিবাদী জাতীয়তাবাদ করছে, আমাদের ব্যক্তি মালিকানা, ক্ষমতার ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠা করা, সেই জন্য তারা কাজ করছেন। এবং তাদের শত্রুকে, হিটলার এই শত্রু জিউইশ ক্যাপিটালিস্টদের বলেছেন, ঠিক আছে, কিন্তু তার প্রধান শত্রু কে ছিল? প্রধান শত্রু ছিল কমিউনিস্টরা। এবং আমরা তো দেখেছি যে হিটলার শেষ পর্যন্ত কী করতে চেয়েছিলেন, তিনি সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করেছেন। কমিউনিস্টদের যে প্রধান শত্রু,
তার দেশে, নিজের দেশে তিনি সমস্ত কমিউনিস্টদেরকে নির্মূল করেছেন। সেইটা এই কাজ মুসোলিনিও করেছে। কাজেই যারা এই যে জাতীয় সমাজতান্ত্রিক, জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক, তাদের এই কাজই করতে হয়, এবং এই কাজটা তার এই দৃষ্টান্ত আমরা ওইখানে দেখতে পাবো। এবং আমরা এইটা দেখতে পাবো যে আমাদের শেখ মুজিবও যে সমাজতন্ত্রের কথা, তিনিও নিজেকে সমাজতন্ত্রী বলেছেন। চীন দেশে গিয়ে তিনি অভিভূত হয়েছিলেন, এবং অভিভূত হয়ে তিনি বলেছেন যে আমি সমাজতন্ত্রে, পুঁজিবাদে বিশ্বাস করি না, পুঁজিবাদ শোষণমূলক, তবে আমি কমিউনিস্ট নই। এই যে আমি কমিউনিস্ট নই, এই কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে তিনি কখনোই সমাজতন্ত্রী থাকবেন কিন্তু ওই কমিউনিস্ট হবেন না, অর্থাৎ জাতীয় সমাজতন্ত্রী হবেন। এবং এই জায়গাটাতে সে দুঃখের সঙ্গে যে কথাগুলো বলতে হয়, যে রবীন্দ্রনাথও তো সোভিয়েত ইউনিয়নে গেলেন, দেখে বললেন এখানে না এলে আমার তীর্থ ভ্রমণ অসম্পূর্ণ থাকত। তিনিও তো বলশেভিজমের ভীষণ বিরোধী ছিলেন। বলশেভিক এই রাস্তাকে অত্যন্ত ক্ষতিকর জিনিস বলে মনে করতেন। আমরা তো এও দেখেছি যে সুভাষচন্দ্র বসু অসামান্য বীর, অসামান্য সাহসী মানুষ, অসামান্য দেশপ্রেমিক এবং অসামান্য বুদ্ধিমান, সেই মানুষও কিন্তু মুসোলিনির দ্বারা প্রভাবিত হয়েছিলেন, এবং রবীন্দ্রনাথকেও তো ওদিকে টেনে নিয়ে চলেছে। রবীন্দ্রনাথ নিয়ে অল্প সময়ের জন্য হলেও রবীন্দ্রনাথ মুসোলিনির প্রশংসা করেছেন, এবং সুভাষ বসুর খুবই প্রশংসা করেছেন। এইটাই হচ্ছে মডেল। এবং সুভাষ বসুর যে ভূমিকাটা, সেই ভূমিকাটা আমরা পরবর্তী দেখছি যে জাতীয়তাবাদী ভূমিকা। তিনি বলছেন যে তিনি সমাজতন্ত্রী, কিন্তু সেই সমাজতন্ত্র ভারতীয় সমাজতন্ত্র, বিদেশি না। এবং সেই সমাজতন্ত্র হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দের সমাজতন্ত্র। তো রামকৃষ্ণের সমাজতন্ত্র কী করে হবে? সমাজতন্ত্রের এমনকি ভগিনী নিবেদিতা যতটা অগ্রসর ছিলেন, বিবেকানন্দ ততটা অগ্রসর ছিলেন না। তিনি যদিও বলেছেন যে মেথর আমার ভাই, মুচি আমার ভাই, কিন্তু মেথরই থাকবে, মুচিই থাকবে, আমার বন্ধুত্বও থাকবে। ঠিক যে কথা গান্ধী বলতেন, গান্ধী এই যে অসুচি, যারাদেরকে অসুচি কাজ করে তাদেরকে হরিজন বলে সম্মানিত করলেন, কিন্তু তারা তাদের কাজই করতে থাকবে, ওই পেশাতেই থাকবে, ওই পেশাতেই তারা চরিতার্থ পাবে। তো এইটা হচ্ছে জাতীয়তাবাদীদের দৃষ্টিভঙ্গি। যেমন গান্ধীও জাতীয়তাবাদী ছিলেন, এবং এমনকি রবীন্দ্রনাথ ন্যাশনালিজমের বিরুদ্ধে কঠিন ভাষায় যুদ্ধের সময়, প্রথম বিশ্বযুদ্ধের সময় জাপানে এবং খোদ আমেরিকাতে গিয়ে বলেছেন, বক্তৃতা করেছেন। তিনিও কিন্তু ভারতের যে ঐক্য, একটা সর্বভারতীয় ঐক্য, সেই আধ্যাত্মিক বা সাংস্কৃতিক ঐক্য, তার কথা বলতেন। তো সেই ঐক্য তো ছিল না আসলে। সেইটা ভারত তো একটা ভৌগোলিকভাবে ঐক্যবদ্ধ, ঠিক আছে, কিন্তু ভারত তো জাতীয়ভাবে বিভক্ত। তো সেই জায়গাতে ওই এক ভারতের কথাটা বলা, সেইটাও একবারই ক্ষতিকর হয়েছে আমাদের জন্য, এবং সুভাষ বসুর জন্য ওইটা ক্ষতিকর হলো। এখন আমরা দেখব যে আমরা শেখ মুজিবের এই যে অসমাপ্ত আত্মজীবনী, সেইটা পাঠ করলেও দেখব, এবং তার বক্তৃতাটাও দেখব যে তিনি এই সমাজতন্ত্রের কথা বলছেন, কিন্তু আগাগোড়া কমিউনিস্ট বিরোধী। 1948 সালে গণতান্ত্রিক যুবলীগ বলে একটা সংগঠন গঠন করার চেষ্টা হয়েছিল। মূলত তরুণ কমিউনিস্টরাই এটা করার চেষ্টা করেছেন। শেখ মুজিবকেও তারা নিয়েছেন। শেখ মুজিব তাদের ম্যানিফেস্টো দেখে বললো যে এটা কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো, এইখানে তো আমি থাকতে পারি না, এইটা কমিউনিস্টদের এই ছদ্মবেশী কমিউনিস্ট পার্টির এই পার্টি চলবে না। এই যে গণতান্ত্রিক যুব লীগ গঠন করার সেই চেষ্টা, সেটাই ভেঙে গেল। এবং যেটা তিনি করেছেন, যেটা হচ্ছে তার ধরুন আমরা যদি দেখি যে যখন 1957 সালে তার ভূমিকাটা কি,
1957 সালে কাকমারি যে কাউন্সিল সম্মেলন হচ্ছে আওয়ামী লীগের, সেখানে তিনি সরওয়ার্দীপন্থী, তিনি ভাসানী বিরোধী। সরওয়ার্দী হচ্ছেন তখন প্রধানমন্ত্রী। তিনি ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সামরিক চুক্তিগুলো হয়েছে, সিয়াটো সেন্টো হয়েছে, সেইগুলোর সমর্থক তিনি। প্যারিটি, যেটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, যে সংখ্যা সাম্য, পূর্ব পাকিস্তানের 56 জন আর পশ্চিম পাকিস্তানের 44 জন সমান করে দেওয়া, সেইটা সমর্থন করছেন। তিনি বলছেন যে 98% সংবিধান পাশ হয়ে গেছে, 98% আমরা স্বায়ত্তশাসন পেয়ে গেছি। তো এই সমস্ত বলা সত্ত্বেও শেখ মুজিব তার সাথেই আছেন, মৌলানার সাথে বিরোধিতা করছেন। এবং শেখ মুজিব তখন একটাই নিজের কর্তব্য বলে ঠিক করেছিলেন যে যত কমিউনিস্ট আছে ছদ্মবেশী তার পার্টিতে, তার ছাত্রলীগে বা আওয়ামী লীগে, তাদেরকে বিদায় করতে হবে। তো এই অবস্থানে তিনি ছিলেন। এবং 7ই মার্চের সেই বিখ্যাত তার জীবনের সর্বশ্রেষ্ঠ বক্তৃতা, সেইখানে আমরা দেখব যে তিনি কতবার আমি বলছেন। আমি ওই যে সেই চমৎকার উদ্দীপক বক্তৃতা, আমি যদি হুকুম দেবার না পারি তাহলে তোমরা বন্ধ করে দিও সব কিছু, আমি হুকুম দেব, আমি দেব এবং হুকুম দেব। এবং যেটা একেবারে বক্তৃতার প্রথম দিকেই আছে, দুঃখ করে বলছেন যে 1954-তে নির্বাচনে জিতলাম কিন্তু গদিতে বসতে পারলাম না। সেই যে গদিতে বসতে পারলাম না, এই বোধটা কিন্তু ভেতরে আছে। এবং এইবারও যদি গদিতে না বসতে পারি তাহলে তো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে, এটা তো অত্যন্ত হতাশাব্যঞ্জক হবে। কাজেই গদিতে বসতে পারলাম না, হুকুম দেব। এবং শেষে এসে বলছেন, নির্দেশ দিচ্ছেন যে তোমরা পাড়ায় মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে পাড়ায় মহল্লায় সংগ্রাম পরিষদ গড়ে তোলো। এখন আমাদের যত সংগ্রাম হয়েছে, 52 রাষ্ট্রভাষা আন্দোলন, 69-এর অভ্যুত্থান, সেইখানে আওয়ামী লীগের নেতৃত্বে হয়নি, সেখানে সমাজতন্ত্রীরাই প্রধান শক্তি ছিল। এবং সেইখানে একদলীয় ছিল না, সেখানে সর্বদলীয় ছিল। তো শেখ মুজিব এখানে নির্দেশই দিলেন যে এটা আওয়ামী লীগের নেতৃত্বে হতে হবে। এবং তার সঙ্গে যে যারা ছিলেন, যারা, এবং সরওয়ার্দীর কথাটা আমি এখানে একটু আনতে চাই যে সরওয়ার্দীর ভূমিকাটা কিন্তু আমাদের অস্পষ্ট রয়েছে। যে সরওয়ার্দীকে বলা হয় যে গণতন্ত্রের মানসপুত্র। সরওয়ার্দী খুবই গণতন্ত্রী থাকতেন যখন তিনি বিরোধী দলে থাকতেন। যখন তিনি ক্ষমতায় গেলেন তখন ওই যে তার চেহারা, প্রধানমন্ত্রী হয়েছেন, প্রথমে আইনমন্ত্রী তারপরে প্রধানমন্ত্রী হয়েছেন, তার চেহারা স্পষ্ট হয়ে গেছে, তখন তিনি আর গণতন্ত্রী নেই। এবং সরওয়ার্দীর সাথে মুজিবের যে সম্পর্ক, সেই সম্পর্কটা গভীর সম্পর্ক। মৌলানার সাথে সে সম্পর্ক স্থাপন হবে সম্ভাবনা নাই, কেননা দুটো বিরোধী রাজনীতি। এখন সরওয়ার্দী বলছেন, I consider, এই যে রাষ্ট্রভাষা আন্দোলনের কথা দেখুন, রাষ্ট্রভাষা আন্দোলনকে তিনি কীভাবে দেখছেন। I consider the state language controversy, এটাকে কন্ট্রোভার্সি বলছেন। I consider the state language controversy meaningless. It will really disrupt Pakistan. তো এই যে পাকিস্তানের, তিনি পাকিস্তানি, আসলে পাকিস্তানি জাতীয়তাবাদ, জিন্নাহর তিনি অনুসারী। আইয়ুব খানের সঙ্গে তার বিরোধিতা আছে, আইয়ুব খান তাকে জেলে পড়েছেন, কিন্তু জিন্নাহ, আইয়ুব খান, সোহরাওয়ার্দী সবাই পাকিস্তানি জাতীয়তাবাদ বিশ্বাস করেন। এবং এই যে বাংলা ভাষা আন্দোলনকে, রাষ্ট্রভাষা আন্দোলনকে একটা তিনি বলছেন কনসিডার ইট ইজ মিনিংলেস অ্যান্ড ইট উইল ডিসরাপ্ট পাকিস্তান, এইটাই তার আশঙ্কা। তারপরে তিনি এই যে রাষ্ট্রভাষা আন্দোলন হয়েছে তারপরে এপ্রিল মাসে তিনি লাহোর থেকে বিবৃতি দিচ্ছেন। সেই বিবৃতিতে বলছেন, আই উইল অ্যাডভাইজ
Muslims of Bengal to learn Urdu as a compulsory second language. এইটা হচ্ছে তার বক্তব্য। এবং তিনি পাকিস্তান সরকারের সমালোচনা করছেন এই বলে যে তারা নির্বোধ, উর্দুকে চাপিয়ে দিতে চেষ্টা করছে। এটা তো হবে না, শেখাতে হবে ভেতর থেকে, কম্পালসারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখবে এবং শিখে তারা এইটাকে নিয়ে নেবে, তখন আর কোনো অসুবিধা হবে না। এবং আরও পরে শেখ মুজিবের কাছে চিঠিতে লিখছেন তিনি, I see that Maulana Sahib has called for the observance of an anti-imperialist day. বলছে এটা ভয়ঙ্কর কথা, মুজিবকে বলছেন। এইটা হচ্ছে কমিউনিস্টদের কথা, এটা হচ্ছে যে কমিউনিস্টদের আইডিওলজি, কমিউনিস্টদের পলিটিক্স, সেইটাকে তোমরা গ্রহণ করতে যাচ্ছ, তোমরা একটা ভয়ঙ্কর বিপদে পড়বে। এবং এই তখন আওয়ামী লীগের পরিচয় হবে। উনি কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেননি, এবং তাৎপর্যপূর্ণ হলো যে তিনি যে প্রতিষ্ঠান করেছেন লাহোরে গিয়ে, সেটা হচ্ছে জিন্নাহ আওয়ামী মুসলিম লীগ। জিন্নাহকে তিনি নেতা বলে মানেন, জিন্নাহর অনুসারী। এবং আমরা জানি যে তিনি ওই যে লাহোর প্রস্তাব, সেই প্রস্তাবের যে সংশোধন, সেইটা জিন্নাহ তাকে দিয়েই করিয়ে নিয়েছিল। তিনি বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, সেই কাজটা তিনিই করলেন। জিন্নাহর ব্যক্তিত্বের কাছে তিনি অভিভূত ছিলেন, জিন্নাহপন্থী ছিলেন, এবং জিন্নাহকে এবং যে জিন্নাহ লীগ সেখানে তিনি করলেন। এবং সেই আরও যে এই সময়ে এই যে আমাদের ইত্তেফাক পত্রিকা, মানিক মিয়া হচ্ছেন এই সরওয়ার্দীর প্রধান মুখপাত্র, এবং মানিক মিয়া, শেখ মুজিব, এরা সকলেই একই সুরে কথা বলছেন যে ইত্তেফাক পত্রিকা মৌলানার প্রতিষ্ঠায়, চেষ্টায়, শ্রমে, সংগ্রহে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ইত্তেফাক পত্রিকা এই সরওয়ার্দী সাহেবের সময়ে ওইটাই মানিক মিয়া নিয়ে নিলেন, এবং নিয়ে সেখানে তাকে মৌলানাকে ওই পত্রিকাতে লুঙ্গি সর্বস্ব নেতা, ক্লাস 8 পর্যন্ত পড়া নেতা, এই সমস্ত নানান রকম গালিগালাজ দিতে থাকলেন, এই জন্য যে মৌলানা সরওয়ার্দীর বিরোধিতা করেছে। এবং সরওয়ার্দী ন্যাপকে বলেছিলেন নেহেরু এইডেড পার্টি, এবং এই যে নেহেরু নাকি এইড করে এই পার্টি গঠন করে দিচ্ছে। আবার এবং ইসেও আমাদের মানিক মিয়া গণতন্ত্রের মুখপাত্র হয়ে দাঁড়িয়েছেন, তিনি বলছেন, তিনি আবার মাওলানার প্রশংসাও করছেন। মানিক মিয়া লিখছেন যে ইতিমধ্যেই কমিউনিস্ট অনুপ্রবেশকারীরা মৌলানা সাহেবকে তার সম্মানজনক আসন হইতে টানিয়া অনেক নিচে নামিয়েছেন। কমিউনিস্টরাই করেছে, এই যে ন্যাপ গঠন, এটা কমিউনিস্টরাই করেছে, নামিয়ে এনেছে, দুই দিকেই করছে। মৌলানাকে গালি দিচ্ছে, আবার মৌলানাকে সম্মানের আসন থেকে এরা টানিয়ে নেমে এনেছে, সেই কথা বারবার সেই কথাও বলছে। এখন আমরা এইটা দেখি যে এই যে আমাদের ৭১-এর যুদ্ধ, সেই যুদ্ধে এই যে মুজিব বাহিনী গঠন করা হলো, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা যে মুক্তিবাহিনী আছে, সেই মুক্তিবাহিনীতে নিজের বামপন্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে না, সতর্ক দৃষ্টিতে থাকা হচ্ছে। আওয়ামী লীগ দেখছে, ভারতীয় সরকার দেখছে, বামপন্থীরা ওখানে গেলে প্রাণ ভয়ে পালিয়ে আসছে, কেউ প্রাণ হারাচ্ছে। তার পাশাপাশি যে একটা মুজিব বাহিনী গঠন করা হয়েছে, সেই বাহিনী গঠনের উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য হচ্ছে কমিউনিস্ট বিরোধিতা। যে কমিউনিস্টরা যদি যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, কমিউনিস্টরা ক্ষমতা নিয়ে নেবে, সামনে চলে আসবে, ভিয়েতনামে যুদ্ধ চলছে, এখানে আরেকটা ভিয়েতনাম হবে। শেখ মুজিব যদি এমন হয় যে ফিরতে পারলেন না, তাহলে ওরাই ক্ষমতা নিয়ে নেবে। কাজেই এখন তাজউদ্দিন সরকারের অজান্তে, একেবারেই অজান্তে এবং মুজিব বাহিনী গঠন করা হচ্ছে, যার মূল লক্ষ্য হচ্ছে কমিউনিস্টদের দমন করা। ওই যে
হিটলারের যে পলিসি, সেই পলিসি ইমপ্লিমেন্ট করা। আমি এখানে একটা উদ্ধৃতি দিচ্ছি। একজনের এই মুজিব বাহিনীর যে শিক্ষা দেওয়া হতো, অনুশীলন করা হতো, তার মোটিভেশনাল ক্লাসে কী ধরনের কথা বলা হচ্ছে। একটা উদাহরণ নেই এখানে, খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই দুঃখজনক। সেটা এখানে বলা হচ্ছে, এই যে তাদের কর্তব্য কী হবে মুজিব বাহিনীর তরুণদের। একজন রাজাকারকে যদি তোমরা ধরো, তাহলে নানান প্রশ্নবাদে তাকে জর্জরিত করবে। প্রয়োজনে তথ্য পেতে কিছুটা শারীরিক নির্যাতনও করতে পারো। তথ্য পাওয়া শেষে তাকে কারাগারে পাঠিয়ে দেবে। আর যদি কোনো কমিউনিস্ট ধরো, সঙ্গে সঙ্গে তার প্রাণ হরণ করবে, একেবারে সঙ্গে সঙ্গে। তো এই যে রাজাকার এবং কমিউনিস্টের মধ্যে পার্থক্য, রাজাকার এবং এরা, এই আমরা ৭১ যুদ্ধের সময় এটা ঘটেছে। এবং এই কথাটা কিন্তু, এই যে কমিউনিস্ট বিরোধিতা, এইটা কিন্তু একেবারে শুরু থেকে আছে। জিন্নাহ সাহেব তার ওই যে বক্তৃতা, রেসকোর্সের বক্তৃতা, সেটা থেকে আমরা উর্দু রাষ্ট্রভাষা করার কথাটাই মনে আছে আমাদের। কিন্তু তিনি আরও একটা কথা বলেছিলেন, যে তোমাদের মধ্যে এই এত মানুষকে, ইংরেজি ভাষায় বলছেন, যে তোমাদের মধ্যে কমিউনিস্ট ঢুকে পড়েছে। তারপরে দুদিন পরে ঢাকা ইউনিভার্সিটিতে যে কনভোকেশন হচ্ছে, সেইখানে তিনি বক্তৃতাতে আবার কমিউনিস্ট শব্দটা ব্যবহার করছেন না। তিনি বলছেন যে ফিফথ কলামিস্ট আছে। ফিফথ কলামিস্ট মানে হচ্ছে কমিউনিস্টরা। এবং আমরা এও দেখছি যে জিন্নাহ সাহেব ওই বক্তৃতাতে আরেকটা কথা বলেছেন, সেই কথাটাও খুব গুরুত্বপূর্ণ, যে তিনি কোন ধরনের পাকিস্তান প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। কমিউনিস্টদের তো দমন করতেই হবে, কিন্তু কোন ধরনের পাকিস্তান। তিনি বলছেন যে তরুণদেরকে, গ্র্যাজুয়েটদেরকে, যে গ্র্যাজুয়েটরা তোমাদের সামনে উন্নতির স্বর্ণ দুয়ার উন্মোচিত হয়ে গেছে। আমি একটা দৃষ্টান্ত দিলেন, যে করাচিতে একজন একজন তরুণের 200 টাকা বেতনে চাকরি ছিল। পাকিস্তান হয়েছে 3 মাসের মধ্যে ওই লোক ব্যাংকে 1500 টাকায় চাকরি পেয়ে গেছে। 200 টাকার থেকে 1500, এইরকম সম্ভাবনা তোমাদের সামনে চলে এসছে, তোমরা এটার সুযোগ গ্রহণ। এই হচ্ছে পাকিস্তান, এই হচ্ছে ওই কতিপয়ের পাকিস্তান, এই হচ্ছে পুঁজিবাদী পাকিস্তান। তো ওই যে তিনি রাষ্ট্রভাষার কথা বললেন আবারও, তখন নো হয়েছে। কিন্তু তিনি যখন এইটা বললেন যে তোমরা পুঁজিবাদী হও, তখন কিন্তু নো হয়নি, বা তখন এটাকে গুরুত্ব ছাত্ররা দেয়নি, দেবার কথাও না। কিন্তু এইটাই পাকিস্তানের রাষ্ট্রনীতি হয়েছিল, যে পাকিস্তান হবে একটা পুঁজিবাদী আমলাতান্ত্রিক রাষ্ট্র এবং অভ্যন্তরীণ উপনিবেশ স্থাপন করবে। পূর্ববঙ্গ হবে একটা উপনিবেশ, অভ্যন্তরীণ উপনিবেশ, সেইটাই তাদের ধারণা। এবং আমরা আইয়ুব খানের সময় দেখেছি, আইয়ুব খানের ডায়েরি প্রকাশিত হয়েছে তার পদত্যাগের পরে। সেই ডায়েরিতে তিনি বলছেন, অনেক কথাই বলছেন, তার মধ্যে একটা কথা খুব, দুটো ঘটনা সে উল্লেখ করব আমি। একটা হচ্ছে তিনি বললেন যে ইয়াহিয়া খান দেখছি আলোচনা করছেন খাজা শাহাবুদ্দিনের সঙ্গে, যে ইয়াহিয়া খান দেখছি মুজিবকেই বড় শত্রু মনে করছে, কিন্তু ওদের জানে না যে আসল শত্রু হচ্ছে বাটানে। এবং আরেক জায়গায় বলছেন যে এই লোকটা বারবার অসুস্থ হয় মৌলানা, কিন্তু মরে না কেন। তো ওই ধরনের কথা তিনি বলছেন। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের মনে আছে যে ওই যে চট্টগ্রাম বন্দরে জাহাজে করে অস্ত্রশস্ত্র নিয়ে এসছে যুদ্ধের আগে, এবং সেই অস্ত্রশস্ত্র নামাতে অস্বীকৃতিও জানাচ্ছে, ঘেরাও করা ফেলেছে, সাধারণ মানুষ ঘেরাও করেছে, ওখানকার বন্দরের লোকরা ঘেরাও করেছে, তারা নেবে না। সেইটাকে তখন তো সে আইয়ুব খান ক্ষমতায় নেই, ডায়েরিতে লিখছে যে শুনলাম যে নকশালাইটরা আমাদের চট্টগ্রাম বন্দরে এইগুলোকে অস্ত্রশস্ত্রগুলো নামাতে দিচ্ছে না। নকশালাইটরা সেখানে কোথায়? ওখানে ওটা তো সাধারণ মানুষ করছে।
কিন্তু যে উদ্বেগটা জিন্নার মধ্যে দেখছি, সেই একই উদ্বেগ আমরা আইয়ুব খানের মধ্যে দেখছি, সেই একই উদ্বেগ আমরা শেখ মুজিবুর রহমানের মধ্যে দেখছি, এবং পরবর্তীতে বাংলাদেশে যে শাসকরা এসছেন, স্বৈর শাসকরা এসছেন, সামরিক শাসনরা এসছেন, সকলেই কিন্তু একটা কাজে একেবারে পরস্পরের বিরোধিতা সত্ত্বেও, সকল বিরোধিতা সত্ত্বেও এক জায়গায় এক ছিলেন, সেটা হচ্ছে কমিউনিস্টদের দমন করা। এবং এই ঘটনা আমরা দেখব, এবং সেজন্যই আমরা বলছিলাম যে এটা দুঃখজনক হয়েছে। এখন কেন সমাজ যে এই রাষ্ট্র ক্ষমতা কেন বামপন্থীদের হাতে গেল না, কমিউনিস্টদের হাতে গেল না? তারাই লড়াই করেছে। এখন আমরা যদি দেখি যে যুদ্ধটা কিভাবে পরিচালিত হলো, আমরা দেখলাম যে যে জাতীয়তাবাদী শক্তি এটা নেতৃত্ব দিচ্ছে, তার প্রধান নেতা শেখ মুজিবুর রহমান এবং তার সাংবিধানিক উপদেষ্টা, তারা দুজন বন্দী হয়ে পাকিস্তানে চলে গেছেন। আমরা দেখলাম যে বাকিরা ভারতে চলে গেছেন। তো আওয়ামী লীগ তো নেই। ঠিক এই যে এই অভ্যুত্থানের পরে, জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে যেমন করে তাদের দেখা যাচ্ছে না, তারা অদৃশ্য হয়ে গেছেন, সেই রকমভাবে আওয়ামী লীগের নেতারা অদৃশ্য হয়ে গেছেন। তো তারপরে তাদের নেতৃত্বে কত কোন্দল, কত বিরোধ, এবং সেখানে ঘোরতর কমিউনিস্ট বিরোধী আমাদের খন্দকার মুশতাক আছেন, এরা ষড়যন্ত্র পাকাচ্ছে, কত কিছু করছে। তো সেইখানে এই যে নেতৃত্ব তারা দিতে পারল না, সেইটাই হচ্ছে একটা বড় দুর্বলতা, যে জন্যে এই আমরা এই এত ক্ষতি হলো। যে দুঃখের কথা বললাম, এটা তো জানা ছিল যে পাকিস্তানিরা অস্ত্র আনছে, পাকিস্তানিরা তাদের সেনাদের আনছে, এটা তো বারবার জানানো হয়েছে নেতাদের। কিন্তু যদি সেই সময়ে প্রকাশ্য ঘোষণার দরকার নাই, মানে রেস কোর্সের মাঠে যুদ্ধ ঘোষণা করলাম, এ কথাটা কেউ আশা করতো না, করেনি। কিন্তু মানুষ তো প্রস্তুত ছিল যুদ্ধের জন্য, মানুষ তো দেখছিল, এবং সেই যুদ্ধ পাকিস্তানিরা আতঙ্কে এবং ওই যে ভাতে মারবো পানিতে মারবো, ওইটা সত্য হতো। ভাতে মরতো, পানিতে মরতো, ঘেরাও হয়ে যেত, খাবার পেত না তো বটেই। এবং যেটা হতো যে অন্যরা যারা বলেছেন, সামরিক বাহিনীর লোকরাই বলেছেন, যে তারা যদি ওই তেলের ডিপোগুলো, জ্বালানি তেলের ডিপোগুলো ধ্বংস করে দিত, তাহলে বোধহয় বিমান তো উঠতে পারত না। তারা যদি ইলেকট্রিসিটি কেটে দিত, তাহলে অন্ধকারে ওরা চিৎকার করতো। তারা যদি বাঙালিরা যে তাদের যে ট্রান্সপোর্ট, যে গাড়ি ঘোড়া, যে গাড়িতে তারা চলাফেরা করে ট্যাঙ্ক সহ, সেগুলো যদি বিকল করে দিত যান্ত্রিকভাবে, তাহলে চলতে পারত না, আত্মসমর্পণ করত। সেই জায়গায় তারা করেনি, এবং তারা এই যে সময় দিয়েছে, ছলনা চলছিল, সেই ছলনার মধ্যে দিয়ে সামরিক বাহিনীকে, পাকিস্তানি হানাদারদেরকে সময় দিয়েছে, সুযোগ দিয়েছে সুসংগঠিত হওয়ার জন্য। এবং বাঙালি ওরা আবার সৈনিকরা অস্থির হয়ে গিয়েছিল, তাদেরকে সেই নির্দেশ দেওয়া হয়নি। সেটা একটা গেল। এবং ওই যে দেশত্যাগ ঘটলো, সেইটাই হচ্ছে তাৎপর্যপূর্ণ, যে জাতীয়তাবাদী নেতা তারা দেশত্যাগ করছেন, তারা দেশের মধ্যে থেকে যুদ্ধ করছেন না, তারা একজন আত্মসমর্পণ করছেন, অন্যরা চলে যাচ্ছেন। এইটাই হচ্ছে ওই জাতীয়তাবাদীর সীমা। আমরা যখন জাতীয়তাবাদীর ভূমিকার কথা বলছি, তখন এই জাতীয়তাবাদীর সীমার কথাটা আসছে, যে এইটি হচ্ছে সীমায় বাইরে, এইটা উত্তেজিত করে তারপরে মানুষকে, অসহায় মানুষকে ঠেলে দিয়েছে জয়মজুত ওই কামানের মুখে, এই বাঘের মুখে। তো আমরা এইটা দেখুন, এবং তখনই আমরা যে চলচ্চিত্র দেখি, তখন দেখি লেনিনের কথা যদি ধরেন, লেনিন তো নির্বাসনে ছিলেন। লেনিন তো নির্বাসন থেকে ছদ্মবেশে, শ্রমিকের ছদ্মবেশে চলে এসছেন যুদ্ধ করবেন বলে। বিপজ্জনক, অত্যন্ত বিপজ্জনক। সে তার মধ্যে চলে এসছেন বিদেশে যুদ্ধে অংশ নেবেন বলে। লেনিনের নিজের নামই তো একটা ছদ্মনাম। তো এই যে তিনি তারা চলে এসছেন। আবার যদি হোচিমিনের কথা, আবার আমরা যদি এই যে জাতির পিতার কথাটা এই প্রসঙ্গে আসে, যে জাতির আবার কেন পিতার দরকার হয়ে পড়ল,
শুধু জাতির পিতা না, আমরা তো কাউকে কাউকে বুদ্ধিজীবীদেরকে বলেছি জাতির জনক, যেন জাতির একটা জন্ম হয়েছিল 25শে মার্চে, যেদিন আসলে গণহত্যা শুরু হলো। সেই জাতির পিতা কেন দরকার হলো? দরকার হলো এই জন্য যে এই যে পিতৃতান্ত্রিক ব্যবস্থা, এই যে একজনের শাসন, সেই জিন্নারও যেমন জাতির পিতা ছিলেন, শেখ মুজিবকেও জাতির পিতা বলে সেই রকমভাবে দাঁড় করাতে হলো। জাতির একজন পিতা দরকার হলো। ওই জাতিটাও একটা কৃত্রিম জাতি, কিন্তু বাঙালি জাতি তো ছিল। সেই জাতির পিতা হলো, এবং জাতির পিতা জিন্না সাহেবকেও কিন্তু তার আমলারা তার মৃত্যুর আগে তেমন যত্ন নেননি। জিন্না অযত্নে এবং কষ্ট নিয়ে মারা গেছেন। তিনি জাতির পিতা, তিনি কষ্ট পেলেন। এবং আমরা দেখলাম যে শেখ মুজিব যে তিনি জাতির পিতা করা হয়েছে, তাকে সামরিক বাহিনীর একাংশ হত্যা করলো। সেটা তার প্রথম মৃত্যু, দৈহিক মৃত্যু। কিন্তু তার দ্বিতীয় মৃত্যু, দুবার করে তিনি মারা গেলেন। তার দ্বিতীয় মৃত্যু, যেটা তার ভাবমূর্তির মৃত্যু, সেইটা ঘটলো তার কন্যার হাতে, যে কন্যা তাকে অত্যন্ত আদর করে এবং অতি উচ্ছেদ তুলতে দিয়েছিল। তো হোচিমিন তো নিজেকে যুদ্ধ করেছেন, তিনি তো নিজেকে জাতির পিতা বলতে বলেননি কখনো। লেনিন তো ভাবেননি যে তিনি জাতির পিতা। মাও সেতুং তো ভাবেননি যে তিনি একটা জাতির পিতা। অত এমনকি আমাদের যে কিউবার, তারা তো ভাবেন কি যে জাতির পিতা তৈরি করতে হবে, এবং জাতির পিতার এবং এটা কাকতালীয় ঘটনাও ঘটে। কিন্তু এটা বোধহয় স্বাভাবিক ঘটনাও, যে আমরা দেখছি পাকিস্তান যখন প্রতিষ্ঠিত হচ্ছে, তখন জাতির পিতা কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ কোথায়? তিনি বোম্বাই থেকে তিনি উড়োজাহাজে এসে করাচিতে নামলেন এবং গভর্নর জেনারেল হয়ে গেলেন। 71 সালেও আমাদের যে জাতির পিতা, তিনি কোথায়? তিনি পাকিস্তানে বন্দি অবস্থায় আছেন। তিনি ওই যে লন্ডন হয়ে ঢাকায় এলেন, বসলেন, এবং যে সরকার মুজিবনগরে, তারা উড়োজাহাজে করে এলেন। এই যে কাকতালীয় মিল, এটার কারণ হচ্ছে যে এই মিলটা ভেতরেও আছে, যে এরা এই যে যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধের ময়দানে তাদেরকে দেখা যায়নি। যুদ্ধ করেছে সাধারণ মানুষ, জনযুদ্ধ। এবং এইটাও খুব তাৎপর্যপূর্ণ যে যুদ্ধ যখন চলছিল, তখন আমরা 3টে মূলনীতির কথা শুনতাম, রাষ্ট্রীয় মূলনীতি: ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। জাতীয়তাবাদের কথাটা কিন্তু পরে এসছে, সংবিধান তৈরির সময় এসছে, এবং জাতীয়তাবাদকেই প্রথমে স্থাপন করা হয়েছে, জাতীয়তাবাদ 1 নম্বরে। তো জাতীয়তাবাদ সবাই রাখলো, সরকার বদল হলো, এবং পরবর্তী সরকার পূর্ববর্তী সরকারের চাইতে অধিক প্রতিক্রিয়াশীল বলে প্রমাণিত হলো। কিন্তু সেই সরকারগুলো ওই জাতীয়তাবাদকে রেখেছে, নিজেদেরকে জাতীয় পার্টি, জাতীয়তাবাদী ইত্যাদি পরিচিত দিয়েছে। এবং সেইটা তারা কি করেছে, এবং তখন তাদের এই যে ধর্মনিরপেক্ষতাকে বাতিল করে দিল, সমাজতন্ত্রকে উচ্ছেদ করলো, এবং গণতন্ত্র তো রইলই না, কিন্তু জাতীয়তাবাদ রয়ে গেল। তো এই জাতীয়তাবাদী শাসনের মধ্যেই আমরা রয়ে গেছি, এবং সেইটাই দুঃখজনক যে আমরা এই ঘটনাটা কেন ঘটলো। এই ঘটনাটা ঘটলো 2 কারণে। যে এই যে বামপন্থীরা, তারা আত্মত্যাগ করেছেন, তারা লড়াই করেছেন, তাদের অসামান্য আদর্শ নিষ্ঠা, দেশপ্রেম, এইগুলো আমরা দেখেছি। কিন্তু তারা কেন পারলেন না? সেটা আলোচনার বিষয়, বিস্তারিত আলোচনা আমি এখানে করছি না। আমার পরবর্তী বক্তারা, আলোচকরা হয়তো ওটা বলবেন। সেটা হলো এই যে তাদের ওপরে যে নির্যাতন চলেছে, রাষ্ট্রীয় নির্যাতন, সেটা অসামান্য। এই পাকিস্তান রাষ্ট্রে কংগ্রেস, যারা পাকিস্তানের বিরোধী ছিল, তাদেরকে তো নিষিদ্ধ করা হয়নি, কমিউনিস্টদের নিষিদ্ধ করা হচ্ছে। এবং আমার নিজের একটা দুঃখ আছে, যে আমি যে বিভাগের ছাত্র, ইংরেজি বিভাগে, সেখানে আমার 2 শ্রদ্ধেয় শিক্ষক,
তারা তারা স্বাভাবিকভাবেই পাকিস্তানের আন্দোলনের সময় পাকিস্তানপন্থী ছিলেন, পাকিস্তানি জাতীয়তাবাদী ছিলেন। তারপরে পাকিস্তান হওয়ার পরে একজন বাঙালি জাতীয়তাবাদী এর পক্ষে গেলেন। তিনি শুধু গেলেন না, তিনি 71 সালে তিনি মুক্তিযুদ্ধে যোগদান করলেন। আরেকজন পাকিস্তানেই রয়ে গেলেন,